ম্যাচ শুরুর আগে যদি আপনাকে বলা হতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 2-0 গোলে হারবে, আমার ধারণা আপনি সেটা খুশি মনে লুফে নিতেন। এবং সেটা যদি আপনি লুফে না নেন তাহলে আপনি আসলে ফুটবলের খোঁজ খবর হয়তো আরেকটু বেশি করে রাখতে চাইতেন, যতখানি হয়তো রাখার সুযোগ বা সময় হয় না। বাংলাদেশ 2-0 গোলে হেরেছে, দিন শেষে এটা একটা হারই, কিন্তু তারপরেও বাংলাদেশ এই ম্যাচ থেকে বেশ কিছু পেয়েছে। কার সঙ্গে বাংলাদেশ 2-0 গোলে হারলো? অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই ম্যাচের 5 পয়েন্টে আপনাকে স্বাগত। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, হেরে কি জেতা যায়? হেরে কখনোই জেতা যায় না, এইটা হচ্ছে বটম লাইন। আপনি যখন হেরেছেন, আপনি হেরেছেনই। ওই হারের ভেতরে তৃপ্তি খোঁজার কোনো রকম কোনো সুযোগ নাই। আপনি ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হন, আর 120 হন, 210 নম্বর দল হন, এই সুযোগ কারো মধ্যে নেই, কোথাও নেই। বাংলাদেশের ফুটবলাররাও বা কোচ কেউই এই মুহূর্তে তৃপ্তিতে ভুগছেন না। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। কিন্তু কোন জায়গায় বাংলাদেশ আসলে ভালো করলো? আপনি যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছেন, দলটার নাম অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া আসলে কারা? যারা বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে গিয়েছিল, যারা আর্জেন্টিনাকে চমকে দিয়েছিল, আর্জেন্টিনা তাদেরকে টপকাতে বেশ বেগ পেয়েছে এবং শেষ পর্যন্ত তারা 2-1 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল। 2022 বিশ্বকাপের কথা বলছি। ওই ম্যাচে আর্জেন্টিনা ফিজিক্যালি মার খাচ্ছিল অস্ট্রেলিয়ার কাছে। তো সেই দলের সঙ্গে আপনি যখন খেলবেন, যেখানে এমিলিয়ানো মার্তিনেজ ওই সেভ না করলে ম্যাচ হয়তো এক্সট্রা টাইমে চলে যেতে পারতো, তো সেই জায়গায় সেই দলের প্রতি তো আপনার একটা আলাদা শ্রদ্ধা থাকারই কথা। যে অস্ট্রেলিয়া, যার সঙ্গে আপনি আগে 3 বার খেলেছেন, আপনি বাংলাদেশ, আপনি প্রথমবার হেরেছিলেন 5-0, পরের বার হেরেছেন 4-0, তারপরে হেরেছেন আপনি 7-0। সেই দলের বিপক্ষে 2-0 গোলের হার আসলে আমাদেরকে একটা বার্তা দেয় যে বাংলাদেশ অন্তত পক্ষে একটা জায়গায় অস্ট্রেলিয়াকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের ঘরের মাঠে, মানে বাংলাদেশের ঘরের মাঠে এত সহজ না, সে আপনি যে দলই হন না কেন। এবং সেটা আসলে বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন এই কারণে, কারণ বাংলাদেশ কিছুদিন পরেই আবার লেবাননের সঙ্গে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে খেলবে। সেই ম্যাচের জন্য বাংলাদেশ হয়তো বেশ কিছু খুঁটিনাটি এখান থেকে পেতে পারে। নাম্বার 2, অজুহাত দাঁড় করাতে অস্ট্রেলিয়াকে বাধ্য করেছে বাংলাদেশ। আমরা ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার কোচ, ফুটবলারদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলছিলেন যে মাঠ হোক, গরম হোক, যা খুশি তাই হোক, ভক্ত সমর্থক এসে ভরে ফেলুক গ্যালারি, তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু ম্যাচ শেষে সেই সুর পাল্টে গেছে। কোচ গ্রাহাম আর্নল্ড তিনি বলছেন যে এই মাঠের অবস্থা তাদেরকে খুব বেশি গোল করতে দেয় নাই। এই মাঠের অবস্থার কারণে তাদের ঝামেলা হয়েছে। 43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাদেরকে ঝামেলায় ফেলেছে। বাংলাদেশও ভালো ডিফেন্ড করেছে। তো শেষমেশ অজুহাত একরকম দাঁড় করাতেই হয়েছে অস্ট্রেলিয়াকে, কিন্তু সেটা হয়তো জিতেই তারা দাঁড় করেছে। তাদের স্ট্যান্ডার্ড হয়তো আরও ওপরে। বাংলাদেশ এই জায়গাতে সফল যে অস্ট্রেলিয়ার মতো দল, যারা সাধারণত কোনো অজুহাতে তৃপ্তি খোঁজে না, তাদেরকেও দিন শেষে অজুহাত দাঁড় করাতে হয়েছে। এবং কোথায় দাঁড় করাতে হয়েছে? যে ইন্টারভিউতে গ্রাহাম আর্নল্ড এই কথাগুলো বলেছেন, সেটা যাচ্ছে অস্ট্রেলিয়ায়। মানে অস্ট্রেলিয়ার দর্শকেরা যেটা দেখছেন, সেখানে অস্ট্রেলিয়ার দর্শকদেরকে তিনি আশ্বস্ত করছেন যে ভাই, আমরা আসলে মাঠ এবং আবহাওয়ার কারণে পারি নাই, বাংলাদেশও ভালো ডিফেন্ড করেছে, এটাকে আপনি বড় করে দেখবেন না। মানে শেষ পর্যন্ত অজুহাত আসলে অস্ট্রেলিয়াকেও দাঁড় করাতে হয় কখনো কখনো। এবার আসুন নাম্বার 3, ট্যাকটিক্যাল টুইস্ট। বাংলাদেশ আসলে কি করলো, কিভাবে আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আটকে রাখলো? বাংলাদেশ মূলত খেলে 4 ম্যান ব্যাকলাইনে, বাংলাদেশ সেদিন খেললো 3 ম্যান ব্যাকলাইনে, এবং যেটা বাংলাদেশের খুব ভালো কাজেও দিচ্ছিল। আমরা জানি সেট পিস ম্যাচের আগে কতবার আসলে সেট পিস শব্দটা আমরা উচ্চারণ করেছি, বলা খুব কঠিন, হয়তো 1000 বারের ওপরে হবে। সেই সেট পিস থেকে বাংলাদেশ গোল হজম করে না। এইটাই হচ্ছে এই ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া, যে বাংলাদেশ হ্যারি সটারের মতো ওই অত লম্বা লোকের কাছে সেট পিসে পর্যদস্ত হয় নাই। এই জায়গাটা বাংলাদেশের ডিফেন্ডারদের একটা পজিটিভ দিক হিসেবে আপনি দেখতে পারেন। বাংলাদেশের কোনো ঘরোয়া ক্লাব, তারা মূলত 3 ম্যান ব্যাকলাইন বা 5 ম্যান ব্যাকলাইন, যেটাই আপনি বলেন না কেন, উইং ব্যাক সহকারে সেরকম ফুটবল খেলে তারা অভ্যস্ত না। একমাত্র রহমতগঞ্জ অনেক ক্ষেত্রে সেটা করে, কারণ তারা বড় প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা করে। তো এই দলটাকে যখন আপনি 3 ম্যান ব্যাকলাইনে খেলেন, তার মানে এটাকে ড্রিল করতে হয়েছে। এখন এই ড্রিল করার জন্য আসলে কোচ হাভিয়ার কাবরেরা কয়দিন সুযোগ পেয়েছেন? খুব বেশি দিন তিনি সুযোগ পান নাই। তিনি সুযোগ পেয়েছেন আসলে এই যে 29 তারিখে লিগ শেষ হলো, জুন মাসের 1 তারিখ থেকে বাংলাদেশ দল ক্যাম্পে যোগ দিয়েছে, এর মাঝে যে কটা দিন সময় হয়েছে তার ভেতরে বাংলাদেশ ওই ব্যাপারগুলো রপ্ত করে মাঠে নেমেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, বাংলাদেশ তো গোল করে না, বাংলাদেশের তো একটা অ্যাটাকও দেখলাম না।
ভাই দলটার নাম অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে অ্যাটাক করতে আর্জেন্টিনাকে মনে আছে লিওনেল মেসি লেগেছিল। লিওনেল মেসি দুপায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়েছিলেন দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা অ্যাটাকে আর্জেন্টিনা যেতে পেরেছিল। তো বাংলাদেশে আসলে কি মেসি আছে, রোনালদো আছে? নাই। তো তো এটা একটা মানে এইটা একটা যুক্তিযুক্ত কথাই, আপনি সেটা চিন্তা করতে পারেন, আবার দ্বিমতও আপনি পোষণ করতে পারেন। আপনি বলতে পারেন যে শেখ মোরসালিন হয়তো আজকের ম্যাচে খুব একটা উজ্জ্বল ছিলেন না, মোরসালিনের পায়ে বল গেছে কবার, মোরসালিন যখন বল পেয়েছেন তার সামনে ছিলেন কারা? তারা তো তার চেয়ে উচ্চতায় অনেক বড়। এইখানে আসলে একটা বড় ধরনের গ্যাপ আমাদের রয়ে গেছে। খুবই স্বাভাবিক এই গ্যাপটা থাকা, কিন্তু আপনি বলতে পারেন তো এই গ্যাপ কি সারা জীবন থেকে যাবে? সারা জীবন না থাকলেও বহুদিন ধরে থাকবে। ফুটবল ইজ আ ফিজিক্যাল গেম। ফুটবল 210টা খেলে, 210টা দেশ খেলে, এবং সেই জায়গায় ভালো করতে হলে 100-র ভেতরে থাকাটাও ফিফা র্যাঙ্কিংয়ে সেটা একটা বড় অর্জন হিসেবেই শেষ পর্যন্ত গণ্য হয়। তো মানে যে বার্তাটা বাংলাদেশ দল আসলে দিতে চাইছে সেটা হচ্ছে যে আপনি একটু ধৈর্য ধরুন। তারা হয়তো অ্যাটাক করতে পারে নাই, কিন্তু তারা তো এই মাঠে লেবাননের বিপক্ষে অ্যাটাক করেছে, তারা প্যালেস্টাইনের বিপক্ষে অ্যাটাক করেছে, যাদের সঙ্গে তাদের মানের হয়তো ফারাকটা অত বড় না যতটা অস্ট্রেলিয়ার সঙ্গে। তো সেই কারণে বাংলাদেশের এই ম্যাচে যে অ্যাটাক করতে পারবে না এটা ম্যাচের আগেও আপনি জানতেন, ম্যাচের পরেও আপনি বুঝেছেন। যদি অস্ট্রেলিয়ার ফুটবলাররা বা কোনো ডিফেন্ডার কোনো ভুল করতো সেই ক্ষেত্রে হয়তো এরকম একটা সুযোগ থাকতো, কিন্তু অস্ট্রেলিয়া যে কাজটা করেছে, অস্ট্রেলিয়া এক মুহূর্তের জন্য মনোযোগের কোনো রকম কোনো ঘাটতি দেখায় নাই। বাংলাদেশ ছোট দল তাই বলে তারা একটু হেলে দুলে ফুটবল খেলবে এই কাজও তারা করে নাই। এই কারণেই তারা নিয়মিত বিশ্বকাপ খেলে, এই কারণেই তারা রাউন্ড অফ 16-এ যায়, এই কারণেই আর্জেন্টিনাকে তারা প্রায় হারিয়ে দেয়। এবং এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে মূলত অন্য দেশগুলোর একটা পার্থক্য। আপনি এশিয়ায় যখন হিসাব করবেন, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইরান, এদেরকে এক কাতারে রাখতে হবে, বাকি সবাই আরেক কাতারে। অর্থাৎ এশিয়ান ফুটবল আসলে কয়েক কাতারে বিভক্ত। তো এইটা হচ্ছে বাংলাদেশের আপনি ট্যাকটিক্যাল টুইস্ট বলতে পারেন, যে তারা 4-ম্যান ব্যাকলাইন থেকে 3-ম্যান ব্যাকলাইনে শিফট করা, এবং মিডফিল্ডে জামাল ভুঁইয়াকে না খেলিয়ে 2 সোহেল রানার সঙ্গে হৃদয়কে খেলানো, এবং ফরওয়ার্ড পজিশনে স্বাভাবিকভাবেই রাকিব এবং মোরসালিন খেলছিলেন। অ্যাটাকে যেহেতু বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি, তার পেছনে অন্যতম কারণ বাংলাদেশের সবাই রক্ষণে ব্যস্ত। তারা পণ করে নেমেছেন যে ভাই গোল খাওয়া যাবে না, সেরকম একটা পণ থেকে তারা ওই জায়গায় যেহেতু সবাই মিলে রক্ষণ করেছে, আপনি যখন অ্যাটাকে যাবেন, ক্লাসিক কাউন্টার অ্যাটাকিং টিম যদি আপনাকে হতে হয়, সেটাও আবার একটা বড় পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। সেটার বাংলাদেশ এখনও রপ্ত করতে পারে নাই, সেটা আপনি স্পষ্টভাবেই এই ম্যাচে বুঝেছেন। নাম্বার 4, হোয়াটস নেক্সট? বাংলাদেশের পরের প্রতিপক্ষ লেবানন, যেই লেবাননকে বাংলাদেশ এই মাঠে প্রায় আটকে তো দিয়েছিলই, তারা হারিয়েও দিয়েছিল। লেবাননের সঙ্গে বাংলাদেশের ভালো করার সুযোগ কেমন? ভালো করার সুযোগ বেশ ভালো এই কারণে যে বাংলাদেশ লেবাননের সঙ্গে গেল বছরে 1 বছর সময়ের ভেতরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে, যেখানে তারা সাফে তাদের সঙ্গে 2-0 গোলে হেরেছিল ঠিকই, কিন্তু বেশ ভালো করেছিল, এবং ঘরের মাঠে তারা ভালোই করেছে। কাতারে গিয়ে বাংলাদেশকে লেবাননের বিপক্ষে খেলতে হবে, এবং এই ম্যাচ থেকে যা সরঞ্জাম পাওয়া গেছে সেগুলো বেশ কাজে লাগারই কথা বাংলাদেশের জন্য। তবে যে জায়গায় বাংলাদেশের ধারটা দেখাতে হবে, যেহেতু অ্যাটাকাররা এই ম্যাচে নিজেদেরকে প্রমাণ করার কোনো সুযোগ পান নাই, দেখার বিষয় যে তারা ওই ম্যাচে গিয়ে, যেহেতু মাত্র কয়েকদিনের ব্যবধানে ম্যাচ, সেই ম্যাচে গিয়ে তারা আসলে কেমন করেন। ওই ম্যাচে বাংলাদেশের ন্যূনতম একটা পয়েন্ট খুব জরুরি, আর হারিয়ে দিতে পারলে লেবাননকে কোনো কথাই নেই, কিন্তু সেটা একটু অতি আশাই বোধহয় হয়ে যায়। একটা পয়েন্ট হলে পরে বাংলাদেশ হয়তো এশিয়ান কাপ বাছাই পর্বে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে একটু হলে পায়ের নিচে মাটি পায়, নইলে ওই জায়গাটা বাংলাদেশের জন্য কেঁচে যেতে পারে। এবং বাংলাদেশের ফুটবল এখন যেহেতু একটা রিকভারি স্টেজে আছে, সেই জায়গা থেকে বাংলাদেশের ওই একটা পয়েন্ট আসলে ভালোই দরকারি বলে আপনার কাছে মনে হতে পারে। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ আপডেট, যে বাংলাদেশের এই পর্যন্ত, এই বছরের তো নয়, মানে বছরে হয়তো আরও ফিফা উইন্ডো আছে, কিন্তু তাদের এই কম্পিটিটিভ টুর্নামেন্টে শেষ ম্যাচ আপাতত এই লেবানন। দেখা যাক বাংলাদেশের ফুটবলাররা লেবাননের সঙ্গে আসলে কেমন করতে পারেন। নাম্বার 5, সমর্থন গরম। কয়েকটা ব্যাপারই আসলে এখানে বলতে হচ্ছে। আমরা এই জায়গায় লেবাননের উদাহরণ বারবার টেনে আনছি। লেবাননের সঙ্গে এই ম্যাচটা, যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল বসুন্ধরা কিংস অ্যারিনাতে, সেই ম্যাচটা শুরু হয়েছিল সন্ধ্যারও পরে গিয়ে রাতে। সেই ম্যাচে আমরা ভরা গ্যালারি দেখেছি, এবং এই জায়গায় প্রায় 15,000 সমর্থক ছিলেন, যে সমর্থনটা বাংলাদেশের খুব কাজে দিয়েছে। এরপরে প্যালেস্টাইনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টাইমিংটা নিয়ে আসা হলো রোজার কারণে দিনের বেলায়, সেটা খুব একটা সমর্থনের দিক থেকে, হয়তো গ্যালারি কিছুটা ভরেছিল, কিন্তু সমর্থনের দিক থেকে বাংলাদেশে খুব একটা কাজে দেয়নি, কারণ বেশিরভাগ লোকই হয়তো রোজা রেখেছিলেন, ওখানে একটা ব্যাপার ছিল।
এরপরে এই অস্ট্রেলিয়ার ম্যাচে আরও একবার 4:45 জুন মাস, গরমের সময়, বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে, সেই সময়ে এইরকম একটা পরিস্থিতি গ্যালারির সমর্থকদের অনেকখানি বোধহয় আসতে, স্টেডিয়াম পর্যন্ত আসতে অনেকটুকু বোধহয় অনীহা কাজ করেছে। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই টাইমিংটা। বাংলাদেশের ফুটবল আসলে এই ব্যাপারগুলো দেখবে কিনা, যে সমর্থকরা কোন সময় গলা ফাটাতে পারেন, কারণ বাংলাদেশের ফুটবলাররা মাঠে যতটুকুই লড়াই করুন না কেন, আসলে শেষ পর্যন্ত ওই সমর্থকদের গলা ফাটানোটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এবং একই সঙ্গে সবচেয়ে বড় পুঁজিও। এই ব্যাপারটা আমাদের বোধহয় বোঝার সময় হয়ে গেছে, কারণ তথ্য উপাত্ত আপনার সামনে সেটা হাজিরও আছে। আবার আপনি এটার ব্যাপারে কাউন্টারও দেখাতে পারেন যে এই গরমে খেলেই বোধহয় অস্ট্রেলিয়াকে 2-0 রেস্ট্রিক্ট করা গেছে। সেটা অবশ্য আমি জানি না। অনেকে স্টোক সিটি নিয়ে একটা কথা বলেন যে মিড উইকে আপনি যদি বৃষ্টি এবং ঠান্ডার রাতে স্টোক সিটিতে গিয়ে জিতে আসতে পারেন, তার মানে আপনি সব পেরেছেন। আর তাই যদি না পারেন, তাহলে আপনি রিয়াল মাদ্রিদ হন, বার্সেলোনা হন, তাতে কোনো ছাই কারো কিছু যায় আসে না। বাংলাদেশও এখন বোধহয় এই কথাটা বলতে পারে যে গরম, ভ্যাপসা গরমে আপনারা আমাদের দেশে এসে যদি আপনাদেরকে হারিয়ে যেতে পারেন, তাহলেই আপনি সব পেয়েছেন, তার আগে বোধহয় পান নাই। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচ আপনার কাছে কেমন লেগেছে সেটা জানতে চাই। কমেন্ট সেকশন তো খোলাই থাকলো, আপনি নিশ্চয়ই জানিয়ে দেবেন সেটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.